সো এতদিন পর্যন্ত আমি যতগুলো এই ক্লাস লেকচার প্রিপেয়ার করতেছিলাম, আমি চেষ্টা করতেছিলাম এই বইটা ফলো করার জন্য। এই বইটা মোটামুটি সব ইউনিভার্সিটিতেই ফলো করা হয়। বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সব জায়গাতেই স্ট্রিটম্যানের বইটা ভালো একটা রেফারেন্স হিসাবে ফলো করা হয়। তো আমিও চেষ্টা করতেছিলাম যে স্ট্রিটম্যানের বইয়ে যেভাবে পড়ানো আছে ওইভাবেই আমরা পড়তে চেষ্টা করতেছিলাম আরকি। তো স্ট্রিটম্যানের বইয়ের রেফারেন্সটা যদি আমরা দেখি, তো স্ট্রিটম্যানের বই থেকে আমরা এখন পর্যন্ত শিখছি যে কিভাবে ওই হাইব্রিডাইজেশন হয়, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালটা হয়, LCAO। এই জিনিসটা আমরা দেখছিলাম। এটা দেখার পরে তারপরে মাঝখানে আমরা একটু ডাইভার্টেড হয়ে গেছিলাম। একটু ডাইভার্টেড হয়ে আমরা ফার্মি-ডিরাক ইকুয়েশন, ফার্মি ডিস্ট্রিবিউশন আর হলো গিয়ে আপনার ডেনসিটি অফ স্টেট কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই জিনিসটা দেখে এসে তারপর গত ক্লাসে আমরা জাস্ট সংজ্ঞাটা পড়ছিলাম যে ডাইরেক্ট সেমিকন্ডাক্টর কাকে বলে, ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর কাকে বলে। তো এই জিনিসগুলো বইয়ের মধ্যে অনেক ইলাবোরেট ভাবে দেওয়া আছে। আমি জানি না আপনি বুঝবেন নাকি? আমারই বুঝতে অনেক কষ্ট হয়। আমিও ঠিকমতো বুঝি নাই বই থেকে। সো জাস্ট আপনাদেরকে যতটুকু পড়াইছে অতটুকু ফলো করলে আমার মনে হয় ভাইবার জন্য ঠিক থাকবে। জাস্ট ডাইরেক্ট সেমিকন্ডাক্টর কোনগুলো, ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর কোনগুলো, পার্থক্য কি ২ টার মধ্যে। এতটুকু পড়লেই হবে। এর বেশি আর পড়া লাগবে না এখান থেকে। আর এরপরে আমরা গত ক্লাসে আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হলো গিয়ে আমার যদ্দূর মনে আছে সেটা হলো গিয়ে ইফেক্টিভ মাস অফ ইলেকট্রন, এবং সেটা হোলের জন্য অ্যাপ্লিকেবল। সেম ভাবে হোলের জন্য অ্যাপ্লিকেবল। যে কোনো একটা ল্যাটিসের মধ্যে যখন কোনো একটা ইলেকট্রন মুভ করে, তখন ওর পুরা ভরবেগটা যদি আমরা হিসাব করি, তখন আমরা দেখি যে ইলেকট্রনের অরিজিনাল ভর দিয়ে যদি আমরা পুরো হিসাবটা করি, তাহলে হিসাবটা আমাদের এক্সপেরিমেন্টের সঙ্গে মিলে না। মানে আমরা যেই ভরবেগটা দেখি এবং ইলেকট্রনের অরিজিনাল ভর ধরে যে ভরবেগটা পাই, সেই ২ টা সমান হয় না। তো এইজন্য আমাদেরকে একটা মডিফাইড ইকুয়েশন বের করা লাগছে, যেটা দিয়ে আমরা ইলেকট্রনের ইফেক্টিভ মাস বের করতে পারি। কোনো একটা ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে ইলেকট্রনের ইফেক্টিভ মাস বের করার ইকুয়েশনটা আমরা দেখছিলাম। সো আজকে আমরা যে জিনিসটা দেখব যে ইলেকট্রনের মাস বের করা শিখলাম, কতগুলো ইলেকট্রন আছে এটা আমরা বের করা শিখলাম ওই ডেনসিটি অফ স্টেট আর ফার্মি ডিস্ট্রিবিউশন দিয়ে। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো গিয়ে ইলেকট্রন এবং হোলের কনসেন্ট্রেশন আমরা কিভাবে বের করতে পারি। কোনো একটা ইন্ট্রিনসিক বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যদি আপনাকে দেয়, সেখান থেকে আপনি ইফেক্টিভ ইলেকট্রন কতটুকু চার্জ ক্যারিয়ার আছে, সেটা ফ্রি ইলেকট্রন হোক অথবা হোল হোক, সেটার কনসেন্ট্রেশনটা আমরা বের করতে পারি নাকি সেটা আমরা আজকে ট্রাই করব। তো ওইটাতে ট্রাই করার জন্য আমরা ফার্স্টে চলেন এখানে দেখি যে বইয়ের মধ্যে কিভাবে করছে। বইয়ের মধ্যে ফার্স্টে আমাদেরকে বিশ্লেষণ করছে যে 3.2.3 থেকে, আপনাদের কারো কাছে যদি খাতা থাকে তাহলে আপনারা ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল এবং এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল সংজ্ঞাটা 3.2.3 থেকে পড়া শুরু করতে পারেন যখন প্রিপারেশন নেবেন। তো বেসিক্যালি ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল আমরা যেটা শিখছিলাম যে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালে কোনো ধরনের ইম্পিউরিটি থাকে না। এটা 100% পিওর। যেই সেমিকন্ডাক্টরটা আপনি করতে চাচ্ছেন সেই সেমিকন্ডাক্টরটা সিলিকন হতে পারে, জার্মানিয়াম হতে পারে। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। সেটা হলো গিয়ে আপনি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের একটা খণ্ডকে যদি রুম টেম্পারেচারে রাখেন, অ্যাকচুয়ালি রুম টেম্পারেচারে না, আপনি 0 কেলভিনের উপরে যেকোনো টেম্পারেচারে যদি একটা সেমিকন্ডাক্টরকে রাখেন, সেখানে ন্যাচারালি কিছু ইলেকট্রন এবং কিছু হোল প্রতি মুহূর্তে সৃষ্টি হইতে থাকে। এই সৃষ্টি হওয়াটার কারণ হলো গিয়ে যে আপনার একটা হিট আছে আপনার চারপাশে, তাপ শক্তি আছে। সেমিকন্ডাক্টর চারপাশে তাপ শক্তি আছে। এইজন্যই আপনার টেম্পারেচারটা রুম টেম্পারেচারে আছে। আপনি যত বেশি হিট এনার্জি এপ্লাই করবেন, আপনার রুম টেম্পারেচার তত বাড়বে আস্তে, আস্তে। যত হিট দিবেন, তত রুম টেম্পারেচার বাড়বে। তো এই যে হিট এনার্জি সেমিকন্ডাক্টর নিজে অ্যাবজর্ব করে, এই হিট এনার্জিটা অ্যাবজর্ব করার ফলে কিছু ইলেকট্রন আপনার ওদের কোভ্যালেন্স বন্ড যে আছে, সেমিকন্ডাক্টরের কোভ্যালেন্স বন্ডটা যেটা আমরা পড়ছিলাম যে একটা সিলিকন এর অ্যাটম, মনে করেন এরকম সিলিকনের অ্যাটম, এরকম সিলিকনের অ্যাটম একটা আরেকটার সঙ্গে কোভ্যালেন্স বন্ড দ্বারা যুক্ত থাকে। এরকম আমরা জানি যে কোনো একটা ল্যাটিসের মধ্যে কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত থাকে। তো আপনার যে তাপমাত্রা আছে, বাইরের যে তাপ শক্তি আছে, আনাগোনা আছে, ওই তাপ শক্তিগুলো সিলিকনের ইলেকট্রনগুলো ক্যাপচার করতে পারে। ওরা এখান থেকে যদি কিছুটা হিট অ্যাবসর্ব করে এই কোভ্যালেন্স বন্ডের যেই এনার্জি স্টেট, এটার থেকে বেশি এনার্জি যদি কালেক্ট করে ফেলে, তখন ওরা এখান থেকে মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে গিয়ে কি করে? একটা ফ্রি ইলেকট্রন তৈরি করে। আর স্বাভাবিকভাবেই কোনো একটা জায়গায় যেখানে ইলেকট্রন থাকার কথা ছিল, সেখান থেকে একটা ইলেকট্রন যদি সরে আসে, তাহলে স্বাভাবিকভাবেই ওখানে একটা ইলেকট্রনের অভাব তৈরি হয়। যে অভাবটাকে আমরা বলি হলো গিয়ে এটা একটা হোল বা একটা ব্রোকেন একটা বন্ধন। একটা বন্ধন ভেঙে রেখে ইলেকট্রন চলে আসতেছে। তো ওই জায়গায় একটা হোল তৈরি হয়, ওখানে একটা অভাব তৈরি হয়। তো এই যে স্বাভাবিক রুম টেম্পারেচারে আমার যে একটা করে ইলেকট্রন এখান থেকে বের হয়ে গেল, আর ইলেকট্রনটা বের হয়ে যাওয়ার কারণে এখানে যে একটা ইলেকট্রনের অভাব তৈরি হলো, এই জিনিসটাকে আমরা বলি হলো কি ইলেকট্রন হোল পেয়ার
বা ছোট কথায় বলতে গেলে EHP। এই জিনিসটা আপনার নরমাল রুম টেম্পারেচার আমরা যেরকম আছি, মনে করেন এখন 26-27 ডিগ্রিতে আছি, এখানেও আপনার কোনো একটা সেমিকন্ডাক্টর টুকরার মধ্যে ইলেকট্রনটা তৈরি হতেই আছে। কিন্তু এখানে একটা সমস্যা, যেটা আমাদের এখানে যে ফ্রি ইলেকট্রনটা তৈরি হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি যে ফ্রি ইলেকট্রন তো আমার আছেই, আমার এখানে ডোপিং করার প্রয়োজন কি? জেনারেলি ডোপিং আমরা করি হলে গিয়ে ক্যারিয়ারের কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য। আইদার ইলেকট্রনের কনসেন্ট্রেশন বা হোলের কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য আমরা কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে ডোপিং করে থাকি। তো ইলেকট্রন বা হোল যদি ন্যাচারালিই তৈরি হয়, আমার এই জিনিসটা ডোপ করার প্রয়োজন কি? এখানে সমস্যা যেটা, যে আপনার এখানে যেরকম প্রতি মুহূর্তে ফ্রি ইলেকট্রন এবং হোল তৈরি হচ্ছে, একই সঙ্গে কিছু, কিছু ইলেকট্রন হোলের সঙ্গে মিলে গিয়ে পুরো জিনিসটাকে নিউট্রালাইজও করে দিচ্ছে। মানে সহজ কথায় বলতে গেলে ইলেকট্রন হোল পেয়ারটা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে এবং কন্টিনিউয়াসলি বিনষ্টও হয়ে যেতেছে। মানে এরা কোনো একটা, মানে কি বলবো, নেট আপনি যদি মাপতে চান, নেট সংখ্যক, মানে ওভার এ লং পিরিয়ড অফ টাইম নেট সংখ্যক ফ্রি ইলেকট্রন যদি মাপতে চান, আপনি দেখবেন যে খুব বেশি সংখ্যক ফ্রি ইলেকট্রন আসলে এখানে নাই। কারণ এরা একে অপরকে আবার নিউট্রালাইজও করে দিচ্ছে। তৈরিও যেমন হচ্ছে, নিউট্রালাইজও করে দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই আপনার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে এই যে কন্টিনিউয়াস হোল এবং ইলেকট্রন তৈরি হচ্ছে, এদের কনসেন্ট্রেশনকে আমরা বলি হলে গিয়ে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন বা ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন। সেই ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশনটাকে আমরা প্রকাশ করি হলে গিয়ে এই ভ্যালুটা দিয়ে, এনআই। এনআইটাকে বলা হয় হলে কি ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন বা ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন, যেটাই বলেন। অবশ্যই এটার একক হবে তাহলে ইলেকট্রন পার সেন্টিমিটার কিউব, যেটা এখানে দেওয়া আছে। সো আপনার যে কোনো একটা মুহূর্তে যেই পরিমাণ ইলেকট্রন তৈরি হচ্ছে, সেটা অবশ্যই হোলের সংখ্যার সমান হবে। কারণ একটা ইলেকট্রন যদি তৈরি হয়, ওকে অবশ্যই একটা হোল ছেড়ে আসতে হবে। সো ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন যেটা তৈরি হচ্ছে, সেটার কনসেন্ট্রেশন আপনার হোলের কনসেন্ট্রেশনের সমান, যেটা সমান সমান হলে গিয়ে আপনার ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। মানে একটা নির্দিষ্ট টাইমে যদি আপনি একটা ইন্ট্রিনসিক সিলিকনের টুকরা নেন, সেটার মধ্যে যতগুলা ইলেকট্রন আছে, সেটা সমান সমান হবে যতগুলা হোল আছে। তো যেকোনো একটা কোয়ান্টিটিকেই আমরা বলতে পারি এটা ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। আপনি ইলেকট্রনের কনসেন্ট্রেশনকেও বলতে পারেন, হোলের কনসেন্ট্রেশনকেও বলতে পারেন, কিছু যায় আসে না, কারণ দুইটা সমান সমান। সো স্বাভাবিকভাবেই আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই টেম্পারেচারটা আমি যত বাড়াবো, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন কি বাড়বে নাকি কমবে? আপনারা কি বলবেন? কেউ কি ধারণা করতে পারবেন টেম্পারেচার যদি বাড়ে ইন্ট্রিনসিকলি? স্যার, বুঝি নাই স্যার। আপনার মনে করেন এখন রুম টেম্পারেচার 27, আমি যে রুমটাতে আছি এটা টেম্পারেচার হলে গিয়ে 27। আপনি যদি মনে করেন রুমটার টেম্পারেচার 40 ডিগ্রিতে নিয়ে যান, মনে করেন প্রচণ্ড গরম 40 ডিগ্রি, এখন আপনার ক্যারিয়ার কনসেন্ট্রেশন কি বাড়বে নাকি কমবে? স্যার, কনসেন্ট্রেশন তো বাড়বে মেবি। কারণ কি বাড়ার পিছনে? স্যার, সেমিকন্ডাক্টর না, ইন্ট্রিনসিক বা এক্সট্রিনসিক যেটা হোক, দুটো তো এক ধরনের সেমিকন্ডাক্টর। না, আর দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এই প্রপার্টির ক্ষেত্রে যখন আসে, তখন এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, আমরা একটু পরে যেয়ে দেখব। তবে ইন্ট্রিনসিকের ক্ষেত্রে আপনি, ইটস সেফ টু অ্যাজিউম যে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনি যত টেম্পারেচার বাড়াবেন, তত আপনার ফ্রি ইলেকট্রন এবং হোলের সংখ্যা বাড়বে। কারণ যত বেশি টেম্পারেচার বাড়াবেন আপনি, মানে আপনি হিট এনার্জি আরও বেশি আনতেছেন ওই জায়গাটাতে, আরও বেশি হিটের উপস্থিতি আসতেছে, এনার্জি আসতেছে। সো সেই এনার্জিগুলো আমার ইলেকট্রনগুলো গ্যাদার করে, অ্যাবজর্ব করে, অবশ্যই ওরা এই কোভ্যালেন্ট বন্ড ভেঙে বাইরে চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়বে, মানে এনআই এর পরিমাণটা বেড়ে যাবে, এন এর পরিমাণও বেড়ে যাবে, পি এর পরিমাণও বেড়ে যাবে, যেটা মিন করবে যে এন এর পরিমাণও বেড়ে গেছে। মানে যত টেম্পারেচার বাড়বে তত ইলেকট্রন হোল পেয়ার আরও বেশি তৈরি হবে। আমি আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা নেই ইলেকট্রন হোল পেয়ার পর্যন্ত। এখন আমরা আসি হলে গিয়ে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। ইন্ট্রিনসিকের সঙ্গে এক্সট্রিনসিকের পার্থক্য কি? ইন্ট্রিনসিকের সঙ্গে এক্সট্রিনসিকের পার্থক্য হলে গিয়ে, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে আমরা মেক শিওর করি যে এটার মধ্যে এক্সেস ইলেকট্রন বা এক্সেস হোল থাকবেই। আমরা এমনভাবেই ম্যাটেরিয়ালটাকে ডিজাইন করি যেন আমরা সবসময় জানি যে আইদার এই ম্যাটেরিয়ালটার মধ্যে ফ্রি ইলেকট্রন বেশি থাকবে অথবা এটার মধ্যে ফ্রি হোল বেশি থাকবে। তো স্বাভাবিকভাবেই এটার জন্য আমাকে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটাকে মডিফাই করতে হয়। আমরা বিভিন্ন ধরনের ডোপেন্ট দিয়ে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে মডিফাই করি। তো আমাদের মডিফিকেশন টেকনিক ২ ধরনের আছে। একটা হলো গিয়ে এন টাইপ ডোপিং, আরেকটা হলো গিয়ে পি টাইপ ডোপিং। আমরা সবাই জানি যে এন টাইপ ডোপিং এর ক্ষেত্রে আমরা এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে ডোপিং করি যেটার মধ্যে পঞ্চযোজী
ভ্যালেন্স ব্যান্ডে 5টা ইলেকট্রন থাকে এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে আমরা ডোপিং করি, যেমন ফসফরাস, আর্সেনিক বা অ্যান্টিমনি। তো যখন আমরা এই 5 যেটা দিয়ে করি তখন আমরা মেক শিওর করি যে কোভ্যালেন্ট বন্ডগুলো পূরণ করার পরেও একটা ইলেকট্রন আমার এক্সেস থাকে। তাহলে আমরা যদি নেট হিসাব করি, নেট ক্যারিয়ার যদি হিসাব করি যে কোনো একটা গিভেন টাইমে, তাহলে আমরা দেখব যে এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে ইলেকট্রনের চার্জ ক্যারিয়ার বেশি আছে। উল্টাটা অ্যাপ্লিকেবল হবে পি টাইপের জন্য, যে আমরা যখন বোরন দিয়ে যখন কোনো একটা সেমিকন্ডাক্টরকে ডোপিং করব তখন আমরা মেক শিওর করব যে কোনো একটা গিভেন টাইমে হোলের সংখ্যা আমার বেশি আছে, মানে নেট হোলের সংখ্যা আমার বেশি। এটার মানে কিন্তু এটা না যে পুরা সেমিকন্ডাক্টরটা চার্জ নেগেটিভ বা চার্জ পজিটিভ। সেমিকন্ডাক্টরটা ঠিকই কিন্তু চার্জ নিউট্রাল, কিন্তু এটার ভিতরে ক্যারিয়ারের সংখ্যা একটা স্পিসিসের বেশি আছে, আইদার ইলেকট্রন বা হোলের, কিন্তু পুরো জিনিসটা চার্জ নিউট্রাল। টোটাল চার্জ পজিটিভ বা নেগেটিভ কোনোটাই না, চার্জ নিউট্রাল আর কি। তো আপনার যে সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা যে ফসফরাস দিয়ে মনে করেন ডোপিং করছি একটা সেমিকন্ডাক্টরকে, আরেকটা করছি হলো গিয়ে বোরন দিয়ে। ফসফরাস হলো গিয়ে 5, বোরন হলো গিয়ে 3। তো ফসফরাস দিয়ে আমরা যখন কোনো একটা সেমিকন্ডাক্টরকে ডোপিং করি তখন ফসফরাসটাকে আমরা ধরি হলে গিয়ে এটা হলো গিয়ে ডোনর মলিকিউল আমার বা ডোনর অ্যাটম, মানে এটা ইলেকট্রনকে ডোনেট করতে পারবে। এই জন্য আমরা এন টাইপ ম্যাটেরিয়ালকে যেই ধরনের ডোপেন্ট দিয়ে, মানে এন টাইপ ডোপেন্ট যেগুলি আছে, এন টাইপ ডোপেন্ট যেগুলি আছে যেমন মনে করেন ফসফরাস, তারপরে মনে করেন আর্সেনিক, এগুলোকে আমরা বলতেছি হলে গিয়ে ডোনর অ্যাটম, কারণ এরা ইলেকট্রনকে ডোনেট করতে পারে, এই জন্য এদেরকে বলি ডোনর অ্যাটম। সিমিলারলি আপনি ঠিক যদি অপোজিট সাইডে যান স্পেকট্রামের, তাহলে পি টাইপ যে ম্যাটেরিয়ালগুলো আমাদের আছে, পি টাইপ ম্যাটেরিয়াল আমাদের যেগুলি আছে যেমন মনে করেন বোরন, বোরন বাদে আর কি আছে পি টাইপ, কি বলতে পারবেন বোরন বাদে আর কি আছে? তিজোজি? কার্বন স্যার, না, কার্বন তো 4। সরি অ্যালুমিনিয়াম আছে একটা, অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম, হ্যাঁ গ্যালিয়াম আছে, গ্যালিয়াম আর্সেনাইড গ্যালিয়াম মেবি, ইউজ করা হয়। আর্সেনিক 5, আর্সেনিক 5, না স্যার আর্সেনাইড। আর্সেনাইড, হ্যাঁ। তো এটাকে বলা হয় হলো কি অ্যাকসেপ্টর। কারণ কি? কারণ ও ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে, এই জন্য ওর নাম হলো কি অ্যাকসেপ্টর অ্যাটম। সো এন টাইপ ডোপেন্ট যেগুলো এগুলোকে বলি আমরা ডোনর অ্যাটম, আর পি টাইপ ম্যাটেরিয়াল যেগুলি সেগুলো হলো গিয়ে অ্যাকসেপ্টর ম্যাটেরিয়াল। এখন আপনারা একটা জিনিস খুব মানে কেয়ারফুলি নোটিস করেন, কেয়ারফুলি নোটিস করবেন যে জিনিসটা, সেটা হলো গিয়ে আমার এই যে ডোপেন্ট থেকে এন টাইপ ডোপেন্ট বলেন বা পি টাইপ ডোপেন্ট বলেন, এন টাইপ ডোপেন্টই ধরেন আগে, এন টাইপই ধরেন আগে। এন টাইপের ক্ষেত্রে আপনার যেই পরিমাণ অ্যাটম আপনি ইন্ট্রোডিউস করছেন, মনে করেন কোনো একটা সিলিকনের খণ্ডের মধ্যে আপনি 10⁶ সংখ্যক, মানে 1 মিলিয়ন সংখ্যক আর্সেনিক অ্যাটম ইন্ট্রোডিউস করছেন আপনি ওই ম্যাটেরিয়ালটার মধ্যে, 1 মিলিয়ন সংখ্যক। তাইলে আমি যদি এখানে ইলেকট্রনের সংখ্যা হিসাব করি কয়টা ইলেকট্রন আছে, এখানে মিনিমাম কয়টা ইলেকট্রন থাকবে কেউ বলতে পারবেন? যদি আমি 10⁶ আর্সেনিক অ্যাটম দিই তাহলে মিনিমাম কয়টা ফ্রি ইলেকট্রন থাকবে এখানে? এন টাইপ ক্যারিয়ার থাকবে কয়টা? স্যার এখানে তো 1 মিলিয়নটা আমি আর্সেনিক দিছি, ঠিক আছে? মানে 10⁶ সংখ্যক আর্সেনিক অ্যাটম আমি ঢুকাইছি এই ম্যাটেরিয়ালটার মধ্যে। তাহলে এটার মধ্যে মিনিমাম কয়টা ফ্রি ইলেকট্রন থাকবে? 10⁶টাই, কারণ প্রত্যেকটা আর্সেনিকই তো একটা করে ইলেকট্রন দিবে আমাকে ফ্রি, তাই না? আমি কি কথাটা ভুল বলছি নাকি আপনারা মানে কোনো সন্দেহ আছে আপনাদের? আমি আর্সেনিক দিলাম হলে কি 10⁶, তাহলে প্রত্যেকটা আর্সেনিক যদি আমাকে একটা করে ফ্রি ইলেকট্রন দেয় তাহলে 10⁶ সংখ্যক আর্সেনিক আমাকে কয়টা ফ্রি ইলেকট্রন দিবে? ও আচ্ছা জি স্যার, সেম জি স্যার, 10⁶ তাই না? যতগুলা দিবেন অতগুলা সারা দিছে। যতগুলো দিব আমি অ্যাটলিস্ট এতগুলো ফ্রি ইলেকট্রন আমি পাবোই, জি এবং স্যার। এর থেকে বেশি সংখ্যক পাবো। বেশি সংখ্যক কেন পাবো? কারণ ওই যে টেম্পারেচারের কারণে সিলিকনের মধ্যে নিজেই কিন্তু কিছু ফ্রি ইলেকট্রন তৈরি করতেছে, তাই না? তো অ্যাট এ গিভেন টাইম আপনার এই জিনিসটা 10⁶ থেকে ফ্রি ইলেকট্রন আমার বেশিই থাকবে। আমি ফ্রি ইলেকট্রনকে যদি এফি লিখি তাহলে ফ্রি ইলেকট্রন আমার 10⁶ থেকে কিছুটা বেশি থাকবে। টেম্পারেচারের কারণেও তো আমার কিছুটা ইলেকট্রন তৈরি হইতেছে, তাই না? কিন্তু আমরা যখন পুরো জিনিসটি হিসাব করব, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যখন হিসাব করব, একটু পরে আপনারা দেখবেন যে এই যে ন্যাচারালি যে ফ্রি ইলেকট্রনটা তৈরি হইতেছে আমার,
শুধুমাত্র টেম্পারেচারের কারণে। মানে ইন্ট্রিনসিক যে ক্যারিয়ার, সেটার সংখ্যা আপনার এই ডোপেন্টের ক্যারিয়ারের সংখ্যার থেকে অনেক কম। মানে ডোপেন্টের কনসেন্ট্রেশনকে আমি যদি মানে যেটা ডোনর মানে ইলেকট্রন যেটা দিবে, মনে করেন আর্সেনিক, সেটা যদি এনডি ধরি, তাহলে এনডি আপনার এনআই এর থেকে অনেক বড়। মানে টেম্পারেচারের কারণে আপনার যে ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে সেটার সংখ্যা খুবই ছোট। আপনার এই আর্সেনিক বা অ্যান্টিমনি অ্যাড করার কারণে আপনি যে ফ্রি ইলেকট্রন পাইলেন সেটার তুলনায় এনআই এর পরিমাণ খুবই কম। ঠিক উল্টাভাবে আপনি যদি বোরন দিয়ে কাউকে ডোপিং করেন, তাহলে সেটার ফলে আপনি অ্যাকসেপ্টর ক্যারিয়ারের আপনি যেই কনসেন্ট্রেশন পাবেন সেটা আপনার এই ইসের থেকে অনেক বড় হবে। হোলের ইন্ট্রিনসিক হোলের যে কনসেন্ট্রেশন সেটার থেকে অনেক বড় হবে। তো এটাই হলো গিয়ে আমাদের বেসিক আইডিয়া, যে আমরা যখন ডোপেন্ট অ্যাড করি তখন আমরা এরকম সাফিসিয়েন্ট অ্যামাউন্টেই অ্যাড করি যেন এটার সংখ্যা আপনার ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের থেকে অনেক বেশি হয়। আপনি যদি ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের থেকে কম দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো সেমিকন্ডাক্টরটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। মানে আপনি মনে করেন সৌদি আরবে একটা ইলেকট্রনিক্স যেভাবে কাজ করতেছে, আপনি মনে করেন কানাডাতেও ইলেকট্রনিক্সটা একইভাবে কাজ করবে না। কারণ ২ জায়গার টেম্পারেচার ড্রাস্টিক্যালি ডিফারেন্ট। সৌদি আরব বলেন আর কানাডাই বলেন। তো আপনি যে সেমিকন্ডাক্টরগুলো বানাবেন, আপনার একটা সার্টেন কন্ট্রোল থাকতে হবে যে টেম্পারেচারের সঙ্গে এটার কন্ডাক্টিভিটি বা এটার প্রপার্টি তেমন একটা চেঞ্জ হবে না। এখন আপনি যদি ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের থেকে কম সংখ্যক ডোপেন্ট দেন, তাহলে এটা টেম্পারেচারের সঙ্গে কিন্তু ড্রাস্টিক্যালি ভ্যারি করবে এটার। বুঝতে পারছেন আমার কথাটা? আমি যে একটু আগে বলছিলাম যে টেম্পারেচারের সঙ্গে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কমে বাড়ে। কিন্তু এক্সট্রিনসিকের কন্ডাক্টিভিটি কমে বা বাড়ে না। সবাই কি আমার কথা বুঝতে পারছেন নাকি আরো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে খুবই ভালো। তো এই জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে যে আপনার এই অ্যাকসেপ্টর এবং ডোনার অ্যাটম কাকে বলে এবং অ্যাকসেপ্টর এবং ডোনার অ্যাটমের কনসেন্ট্রেশনটা কীরকম হয় ইসের তুলনায়, ইন্ট্রিনসিকের সঙ্গে যদি তুলনা করেন তাহলে এটার কনসেন্ট্রেশনটা কীরকম হয়। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখবো, আমরা এখন ফার্মি লেভেলের সঙ্গে তুলনা করব যে আমার ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ফার্মি লেভেল কোথায় থাকে, আপনার এক্সট্রিনসিক যে ২ টাইপের ম্যাটেরিয়াল আছে সেটার ফার্মি লেভেল কোথায় থাকে, এই জিনিসটা আমরা দেখব। তো আমরা ফার্মি লেভেল মানে গত ক্লাসে আমরা দেখছিলাম যে ফার্মি লেভেল মানে ওই লেভেলটাকে আমরা বুঝি যেখানে আপনার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হলে গিয়ে 50%। 50% ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে। মানে যতগুলো স্টেট আছে আপনার, মনে করেন টোটাল যদি 10টা স্টেট থাকে, 50% চান্স মানে হলো গিয়ে 10টার মধ্যে 5টা স্টেট আপনার ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকবে। এটাই মানে হলো গিয়ে ফার্মি ডিস্ট্রিবিউশন দ্বারা ইএফ এর ভ্যালু আমরা এটাই বুঝছি যে ওই জায়গাটা থেকে আমরা বলি ফার্মি এনার্জি লেভেল। সো ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা যখন ফার্মি লেভেলটা হিসাব করি, তখন ফার্মি লেভেলটা আপনার কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের ঠিক মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করে। এই যেখানে ডট 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 দিয়ে যেই লেভেলটা দেখানো হয়েছে, এটা হলো গিয়ে ফার্মি লেভেল, এটা হলো গিয়ে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝামাঝি জায়গায় অবস্থান করতেছে। এই ফার্মি লেভেলটাকে অনেক সময় ইআই আকারে লেখানো হয়। সেটা হলো কি ইন্ট্রিনসিক লেভেল বলতে পারেন, ইন্ট্রিনসিক এনার্জি লেভেল, এই যে ফার্মি এনার্জিটা ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। সো আমরা যখন কোনো একটা ম্যাটেরিয়ালকে এন টাইপ ডোপেন্ট দ্বারা ডোপিং করি, তখন এটার ফার্মি লেভেলটা উপরে উঠে যায়। আগে ইন্ট্রিনসিক লেভেলটা ছিল এই জায়গায়, কিন্তু যখন আমরা এন টাইপ ডোপিং করব, এন টাইপ ডোপিং করার কারণে আমার ফার্মি লেভেলটা উপরে চলে যাচ্ছে। এই জিনিসটার ইমপ্লিকেশন কি কেউ কি বলতে পারবেন? ফার্মি লেভেলটা উপরে উঠে যাওয়ার মানেটা কি? স্যার ইলেকট্রন বেশি থাকার কারণে। হ্যাঁ, বুঝি না, আবার একটু বলবেন, জোরে বলেন একটু। মানে স্যার আপনার ইলেকট্রন যে একটা বেশি থাকে এটার কারণে স্যার উপরে স্যার কন্ডাকশন ব্যান্ডে যায় এটার হ্যাঁ, কারণে। ইলেকট্রন যে বেশি থাকে এটার কারণে যে আপনি ঠিক বলছেন। মানে এই জিনিসটাকে আপনি যদি ফিজিক্যালি চিন্তা করেন যে আমার ইএফ উপরে উঠে যাচ্ছে, এটার মানে কি? এটার মানে হলো গিয়ে আগে আপনি 50% ইলেকট্রন পাইতেন হলে গিয়ে এই জায়গায়। মানে আপনার যতগুলো এনার্জি স্টেট ছিল এর মধ্যে 50% ফিল থাকতো এই জায়গায়। এখন 50% ফিল কিন্তু বেশি হইতেছে আপনার কন্ডাকশন ব্যান্ডের কাছে, তাই না? তার মানে এখানে কি হইতেছে? আপনার কন্ডাকশন ব্যান্ডের কাছে বেশি ইলেকট্রন আছে না তার মানে? আগে আপনি 10 টোটাল মনে করেন এই টোটাল জায়গাটার মধ্যে 10টা স্টেট আছে। ধরলাম যে 10টা টোটাল নাম্বার অফ স্টেট হলে গিয়ে 10টা। তো আগে আপনি এই জায়গায় যেয়ে পাইতেন 5টা স্টেট ফুল আছে।
তখন কি হতো? তার মানে এটা কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝামাঝি এক জায়গায় দিয়ে দেখতেন যে ৫ টা স্টেট ফুল আছে। কিন্তু এখন এই ৫ টা স্টেট ফুল আপনি পাবেন হলো গিয়ে কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি। মানে এই জায়গাটুকুতে এই জায়গার মধ্যে হলো গিয়ে ৫ টা স্টেট ফুল আর বাকি ৫ টা হলো গিয়ে এখানে ফুল। তার মানে ইলেকট্রনের ঘনত্ব কিন্তু আপনার কন্ডাকশন ব্যান্ডের কাছে বেড়ে যাচ্ছে। আপনি যখন এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে ডোপিং করতেছেন। সিমিলারলি আপনি যখন পি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে ডোপিং করবেন তখন ইএফটা নিচে নেমে আসবে। ইন্ট্রিনসিক লেভেলের নিচে নেমে আসবে। তার মানে যেহেতু এখানে ইলেকট্রনের অভাব তৈরি হয়েছে, এখানে হোলের সংখ্যা বেশি। সো এখানে আপনি বেশিরভাগ ইলেকট্রন পাবেন হলে গিয়ে ভ্যালেন্স ব্যান্ডের কাছে। ঠিক উল্টাটা, কন্ডাকশন ব্যান্ডের উল্টাটা। মানে 50% পাওয়ার প্রবাবিলিটি আপনি নিচে নেমে আসবে তখন। কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি নেমে আসবে। সো এই জিনিসটা এখানে ভিজুয়ালি দেখানো হয়েছে। আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে হয়তো যখন রিভিউ করবেন তখন বুঝতে পারবেন যে এই টোটাল জিনিসটার ইমপ্লিকেশনটা কি। সো আমরা এখন এই জিনিসটা যেটা করব যে আমরা এই ইন্ট্রিনসিক যে এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালগুলো তৈরি করলাম সেটার ক্ষেত্রে আমরা ওদের ক্যারিয়ারের কনসেন্ট্রেশনটা এখন বের করার চেষ্টা করব। তো ওদের ক্যারিয়ারের কনসেন্ট্রেশন বের করার জন্য আমরা এর আগে যে ইকুয়েশনটা ডেভেলপ করছিলাম সেটা হলো গিয়ে যে ফার্মি ডিস্ট্রিবিউশন এবং ডেনসিটি অফ স্টেট দিয়ে আমরা টোটাল নাম্বার অফ ইলেকট্রন বের করছিলাম। সেই ইকুয়েশনটা আমরা ইউজ করব। তো এই ইকুয়েশনটাকে আমরা আবার রিভিজিট করি। এই ইকুয়েশনটা যখন আমরা প্রমাণ করছিলাম আমরা এখানে যে এনই লেখা, এনইটাকে আমরা পড়ছিলাম হলো গিয়ে জিই হিসাবে। সো এই জিইটাকে এই বইতে লেখা আছে এনই হিসাবে, কিন্তু দুইটা জিনিস একই জিনিসই মিন করে। বেসিক্যালি এই জিই ডিই বা এই এনইডিই এই জিনিসটার মানেই হলো কি ডেনসিটি অফ স্টেট। কারণটা কি? কারণ আমরা ফার্স্টে হলো কি জি কে বের করছিলাম। আপনাদের হয়তো কিছুটা মনে আছে যে আমরা জি কে বের করছিলাম। পরে জি কে থেকে আমরা জিই ডিই তে নিয়ে গেছিলাম। তো জি কে মানে হলো কি ডেনসিটি অফ স্টেট। জি কে আমরা চাইলে জিই ডিই আকারে দেখাইতে পারি। সো ওইটা আমরা একটা কনভার্সনের মাধ্যমে কে জিইতে নিয়ে গেছি। কারণ যেহেতু আমরা সবকিছুতে এনার্জি নিয়ে কাজ করব, এইজন্য আমরা যদি কেটাকে পরিবর্তন করে তে নিয়ে যাই, তাহলে আমাদের ম্যাথ করতে অনেক সুবিধা হয়। এইজন্য আমরা ডেনসিটি অফ স্টেটের অরিজিনাল যেই মেট্রিকটা ছিল কে, সেটাকে পরিবর্তন করে আমরা ডিই তে নিয়ে গেছিলাম। এটাই হলো গিয়ে যে এনইডিই, মানে এটাই হলো গিয়ে আপনার ডেনসিটি অফ স্টেট। বা সহজ কথায় বলতে গেলে আমার একটা ভলিউমে কয়টা আপেল আছে। আমরা যদি ওই আপেলের উদাহরণটার সঙ্গে চিন্তা করি যে একটা নির্দিষ্ট ভলিউমে কয়টা আপেল আছে, সেটার সংখ্যাটাই হলো কি আপনার এনইডিই। এখন আমরা যদি এটাকে গুণ করে দিই যে আপেল থাকার সম্ভাবনা কতটুকু, প্রতিটা স্টেটে আপেল থাকার সম্ভাবনা কতটুকু, সেটার পার্সেন্টেজ দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা যেই জিনিসটা পাবো সেটা হলো কি আমাদের ক্যারিয়ার কনসেন্ট্রেশন। সেটা আমার ইলেকট্রনের কনসেন্ট্রেশন হতে পারে, হোলের কনসেন্ট্রেশন হতে পারে। আমরা যদি এই ইকুয়েশনটা কমপ্লিট করি, সেই ইকুয়েশনটা কমপ্লিট করে আমরা পাবো হলে গিয়ে এই ক্ষেত্রে পাবো হলে কি ইলেকট্রনের কনসেন্ট্রেশন বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার যেটা আছে সেটার কনসেন্ট্রেশন। এই ইকুয়েশনটা আমরা গত ২ টা ক্লাসে ডেভেলপ করছি। আপনাদের যদি কারো সন্দেহ থাকে তাহলে আপনারা ২ টা ক্লাসের ক্লাস ভিডিও দেখে নিতে পারেন। সো এই ইকুয়েশনটা আমরা এখন ইউজ করব। ইউজ করে ক্যারিয়ারের কনসেন্ট্রেশনটা বের করব। তো এই জিনিসটা বের করার জন্য এখানে কয়েকটা জিনিস অ্যাজিউম করে নিছে। সেই অ্যাজাম্পশনগুলো আমরা এর পরের স্লাইডে দেখব। এখানে প্রথমে যে জিনিসটা অ্যাজিউম করছে যে এই টোটাল জিনিসটা, এই এনইডিই এটা সমান হলে কি আপনার এনসি। এটা সমান হলে কি এনসি। এনসির মানে হলে কি এখানে এই কন্ডাকশন ব্যান্ডে টোটাল যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটের সংখ্যা হলে কি এনসি। মানে কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেট হলে কি এনসি। এই জিনিসটা ওরা কল্পনা করে নিছে যে এই ইন্টিগ্রেশন অফ এনইডিই সমান এনসি। আর ওরা ধরছে যে এফই যেটা কন্ডাকশন ব্যান্ডের এফই এটা কনস্ট্যান্ট। তো এটা কনস্ট্যান্ট যদি হয় তাহলে এফইটাকে আমরা চাইলে বাইরে নিয়ে আসতে পারবো। ওরা এই জিনিসটাকে বাইরে নিয়ে আসছে আর ভিতরের জিনিসটাকে লিখছে এনসি আকারে। এই জিনিসটা হলো কি ওদের অ্যাজাম্পশন আর কি, জাস্ট আলোচনার সুবিধার জন্য ওরা এই জিনিসটাকে এইভাবে মডিফাই করে নিছে। তো এইটা যদি করি তাহলে আমরা হলে গিয়ে টোটাল ফ্রি ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা পেয়ে যাব কন্ডাকশন ব্যান্ডে। যেহেতু আমরা জানি যে ফ্রি ইলেকট্রন সবাই থাকে হলে গিয়ে কন্ডাকশন ব্যান্ডে। সো আমরা যদি কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রনের কনসেন্ট্রেশন বের করি তাহলে বেসিক্যালি আমরা ইলেকট্রনের কনসেন্ট্রেশন বের করতে পারবো। তো এটা জানার জন্য আমাদেরকে এই ফার্মি ডিস্ট্রিবিউশনের ইকুয়েশনটা লাগবে, যেটা আমরা অলরেডি জানি। সবাই আপনারা যারা গত ক্লাস করছেন তারা সবাই জানেন ফার্মি ডিস্ট্রিবিউশনের ইকুয়েশন। ডিস্ট্রিবিউশনের ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম 1/1 + e - ef ডিভাইডেড বাই কেটি। তো আমরা যেটা করছিলাম গত ক্লাসে আমরা ই এবং ইএফ এর বিভিন্ন ভ্যালুর জন্য একটা কার্ভ আঁকছিলাম,
যে কার্ভটা আপনার ওয়াই অ্যাক্সিসে ডিনোট করে এফি, মানে 0 থেকে 1 পর্যন্ত, যেহেতু প্রবাবিলিটি এটা 0 থেকে 1 পর্যন্তই ভ্যারি করতে পারে। এবং এক্স অ্যাক্সিসে আমরা দেখছিলাম এনার্জি, বিভিন্ন এনার্জির জন্য এই এফিটা কিভাবে ভ্যারি করে। তো ওইখানে আমরা দেখছিলাম যে যত এনার্জি বাড়তে থাকে আপনার, মানে সেলের সেন্টার থেকে আপনি যত দূরে চলে যাবেন, তার মানে আপনার অরবিটালগুলোর এনার্জি বাড়তেছে, এনার্জি স্টেটগুলোর এনার্জি বাড়তেছে, তত আপনার ইলেকট্রন পাওয়ার চান্স কি কমে যায় নাকি বেড়ে যায়? ইলেকট্রন কি স্যার? যত আপনার এনার্জি বাড়তে থাকে, অরবিটালগুলোর এনার্জি যত বাড়তে থাকে, তত কি ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কমে নাকি বাড়ে? বাড়ে স্যার। কয়দিন কমে পরে স্যার, ভাইবা, কমে। কয়দিন পরে কমে ভাইবা। স্যার, আপনি কমে যদি স্যার। এই কোশ্চেনটা যদি সলভ করেন, এই কোশ্চেনটা সলভ করলে আপনি দেখবেন যে প্লটটা এরকম, এই সাইডে হলে কি এনার্জি, আর এইখানে হলে কি এফি। এফি মানে হলে গিয়ে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি, চান্স, ইলেকট্রন পাওয়ার চান্স আর কি। তো এটা যদি আপনি দেখেন, দেখবেন যে যত আপনার এনার্জি বাড়ে তত আপনার ইলেকট্রন পাওয়ার চান্স কমে যায়, কারণ এটা সর্বোচ্চ ভ্যালু 1 আর নিচে হলে গিয়ে 0। প্রবাবিলিটি তো সবসময় 0 থেকে 1 পর্যন্তই ভ্যারি করে। আর যেই জায়গায় আমরা যে হাফ পাই, ওই হাফ পয়েন্টটাকে আমরা বলি হলে গিয়ে ফার্মি এনার্জি। মনে আছে? এই কোয়েশনটা সলভ করলে আমরা এই জিনিসটা পাই। সো আমরা এখান থেকে দেখছিলাম যে যত এনার্জি বাড়ে তত আমার ইলেকট্রন পাওয়ার চান্স কমে যায়। এই জন্য আপনারা দেখবেন যে বেশিরভাগ, আমি এটা গত ক্লাসেও বলছিলাম, বেশিরভাগ ম্যাটেরিয়ালের ক্ষেত্রেই 1s2 2s2 এই লেভেলগুলো ফুল থাকে। আপনি এমন খুব কম ম্যাটেরিয়ালে পাবেন যেটার 1s ফুল না, হাইড্রোজেন বাদে সবারই 1s ফুল, তাই না? কিন্তু আপনি যত উপরের দিকে যাবেন, যেমন ওখানে 3p বা 4d, এরকম যত দিয়ে যাবেন তত আপনার ইলেকট্রন কম থাকবে দেখবেন। বেশিরভাগ ম্যাটেরিয়ালই 3p বা 4d এমটি, তাই না? তার মানে কি বোঝা যাচ্ছে? যে যত আপনি উচ্চ এনার্জির অরবিটালে যাচ্ছেন, আপনি ইলেকট্রন তত পাওয়ার প্রবাবিলিটি কমে যাইতেছে। সো এই কোয়েশনটাকে আমরা এখন যেটা করব, এই কোয়েশনটাকে আমরা একটু মডিফাই করে নিব, জাস্ট হিসাবের সুবিধার জন্য। কিভাবে মডিফাই করব? আমরা মডিফাই করব যে আমরা জানি যে কেটির মান খুব ছোট। কেটির মধ্যে কে কি আর টি কি কেউ বলতে পারবেন? এগুলো কিন্তু ভাইবার কোশ্চেন। কেটির মধ্যে কে কি আর টি কি? স্যার, কে তো কনস্ট্যান্ট, আর টি কনস্ট্যান্টের নাম কি? কাইনেটিক এনার্জি নাকি? না, বোল্টজম্যান ধ্রুবক। কেটিকে আপনি যদি রুম টেম্পারেচার হিসাব করেন, তাহলে এটার মান পাওয়া যায় হলে কি 26 মিলি ইলেকট্রন ভোল্টের মতো, মানে খুবই ছোট একটা কোয়ান্টিটি। সো রুম টেম্পারেচার মানে হলে কি আপনি 27 ডিগ্রি বা 25 ডিগ্রি ধরে যদি করেন, তাহলে 26 মিলি ইলেকট্রন ভোল্ট পাবেন। তো সবসময় মনে রাখবেন যে জেনারেলি যেই জায়গাতেই কেটি থাকবে, কেটি জেনারেলি ইন্ডিকেট করে যে কোনো একটা ম্যাটেরিয়ালের ভিতরে যে মলিকুলগুলো আছে, এই মলিকুলগুলো ভাইব্রেশনের কারণে যে এনার্জিগুলো তৈরি হইতেছে, ওই এনার্জিটাকে জেনারেলি, সর্বনাশ, ওই এনার্জিগুলোকে জেনারেলি কেটি আকারে প্রকাশ করা হয়, যে জাস্ট মলিকুলগুলো নিজের জায়গাতে ভাইব্রেট করতেছে টেম্পারেচারের কারণে, ওটার কারণে যে এনার্জিটা তৈরি হয় ওইটা কেটি দ্বারা প্রকাশ করা হয়। তো 26 মিলি ইলেকট্রন ভোল্ট, আপনারা বুঝতে পারতেছেন 26 ইন্টু 10⁻³ এটা বেশ ছোট একটা কোয়ান্টিটি, বেশ ছোট একটা কোয়ান্টিটি। তো আপনি যদি e⁻কে এরকম ছোট একটা কোয়ান্টিটি দিয়ে ভাগ করেন, তাহলে অনুমান করা যায় যে এটা একটা বড় ভ্যালু হবে, কারণ আপনি যদি সামথিং 1000 করেন, e⁻1000 যদি করেন আপনি, এটা বেশ বড় একটা সংখ্যা। সবাই কি এগ্রি করেন এটার সঙ্গে? জি স্যার। কারণ এখানে যেহেতু 10⁻³ আছে, আমি যদি এটাকে উল্টাই দিই, অবশ্যই আমি 1000 টাইপের একটা ভ্যালু পাবো, তাই না? জি স্যার। তো ওইটা বেশ বড় একটা ভ্যালু হবে, এটা সেফ টু অ্যাজিউম। তো এটা যদি বড় একটা ভ্যালু হয়, এটার সঙ্গে আপনি 1 যোগ করা যেই কথা, 1 যোগ না করা একই কথা। একই কথা স্যার। তো এই জন্য এই মনটাকে আমরা কেটে দিলাম, ধরলাম না, গণায় ধরলাম না। তো গণায় যদি না ধরি, তাহলে আমার ইকুয়েশনটা আলটিমেটলি দাঁড়াইতেছে এরকম, e⁻⁻ef/kT। জাস্ট উপরে উল্টাই দিলাম, এজন্য পাওয়ারটা আমার মাইনাস হয়ে গেল। সো এই অ্যাজাম্পশন ধরে নিয়ে এখন যদি আমরা এই জিনিসটা এখানে বসাই, এই ইকুয়েশনটা যদি এখানে বসালে আমরা আলটিমেটলি এই ইকুয়েশনটা পাবো। ইলেকট্রনের কনসেন্ট্রেশনের জন্য আমরা এই ইকুয়েশনটা পাবো, যে n0 = NC⁻(E-EC/(-EF/kT)। তো পরবর্তীতে এবং আপনাদের অ্যাসাইনমেন্টেও এই ইকুয়েশনটা আমরা ইলেকট্রনের কনসেন্ট্রেশন বের করার ক্ষেত্রে ইউজ করব। তো অ্যাসাইনমেন্টের মধ্যে আপনার যদি এনসির ভ্যালু না দেওয়া থাকে, এখানে যে এনসি আছে,
এনসির ভ্যালু যদি না দেওয়া থাকে, আমরা এনসির ভ্যালু কোথা থেকে বের করব? কেউ কি জানেন এই এনসির ভ্যালুটা কোথা থেকে আসবে? এই এনসির ভ্যালুটা আসবে হলে কি মনে আছে যে আমরা শুরুতে যখন জিকে করছিলাম, সেই জিকের জন্য আমরা একটা এক্সপ্রেশন বের করছিলাম। আপনারা যদি গত কয়েকটা ক্লাস করে থাকেন আপনাদের মধ্যে কেউ, তাহলে আপনারা ওই লেকচারটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা জিকের জন্য একটা এক্সপ্রেশন বের করছিলাম। ওই জিকের জন্য এক্সপ্রেশনটাই কিন্তু বেসিক্যালি আপনার এনসির এক্সপ্রেশন বা এই ইকুয়েশনটা। আমরা ক্লাসের মধ্যে এই ইকুয়েশনটাই বের করছিলাম। পরবর্তীতে আমরা জিকে কে জিই টাইমস ডিইতে নিয়ে গেছিলাম, ডিইতে নিয়ে গেছিলাম, কিন্তু ভ্যালুটা কিন্তু একই আছে। মানে এই টোটাল জিনিসটা বাই জিকে এটাই কিন্তু আসলে এনসি। এই জিনিসটা আমরা ক্লাসে ডিরাইভ করছিলাম। আপনারা যদি ক্লাসের ভিডিওটা দেখেন, ভিডিওর মধ্যে দেখবেন যে আমরা এই জিনিসটা ডিরাইভ করছি। সো এই ইকুয়েশনটা আপনারা ইউজ করবেন এনসির ভ্যালু বের করার জন্য। এই ইকুয়েশনটা যদি আপনাদের অ্যাসাইনমেন্টের শিটের মধ্যে না দেওয়া থাকে কোশ্চেন পেপারে, আপনারা বইয়ের থেকে এখান থেকে বের করে নেবেন। আমি যেহেতু দেখাই দিলাম, এটা হলে কি আপনারা খাতায় লিখে রাখতে পারেন 316। এই ইকুয়েশনটার নাম্বার হলে কি 316। সো এই ইকুয়েশনটা ইউজ করে আমরা এনসির ভ্যালু বের করে ফেলতে পারবো। আমাদের জাস্ট সিম্পলি এখন এনসির ভ্যালু আমরা যদি এখানে বসাই দিই, ইসি আর ইএফ এর ভ্যালু যদি আমাদের জানা থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা চাইলে এন নটের ভ্যালুটা বের করে নিতে পারবো। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার একটু কঠিন কঠিন না লাগে। স্যার, একটু তো কঠিনই আসলে, এই সাবজেক্টটা অনেক কঠিন। এই সাবজেক্টটা আসলে সহজ করে বোঝানোটা অনেক ডিফিকাল্ট। মানে সহজ করে বোঝানোর জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগে, বেশ কঠিন। কিছু তারপরেও মাথার উপর দিয়ে যায় স্যার, অনেক কিছু মাথার উপর দিয়ে যায়। স্বাভাবিক। এবং আমি ডাউট করি যে আপনারা যারা বাংলাদেশে চাকরি বাকরি করবেন, আপনাদের খুব কম মানুষেরই এই জিনিসটার নলেজ ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু আপনাদের মধ্যে কারো যদি ইচ্ছা থাকে হায়ার স্টাডিজ করবেন, আর&ডিতে যাবেন, ওয়ালটন তো ভালো আর&ডি ফ্যাসিলিটি বসাইতেছে বাংলাদেশে, তখন হয়তো কাজে লাগবে আপনাদের মধ্যে কেউ যদি আর&ডিতে যান সেমিকন্ডাক্টরে। আচ্ছা, সো সিমিলারলি আমরা যেই জিনিসটা এন নটের জন্য করলাম, আমরা ওই জিনিসটা চাইলে পি নটের জন্য বের করতে পারি। কিন্তু পি নটের জিনিসটা একটু অন্যরকম কেন? কারণ আমরা যদি একটু আগে দেখলাম যে পি নট হোলগুলো যেটা থাকবে, হোলগুলোর জন্য আমরা সবসময় হিসাব করবো হলে কি ভ্যালেন্স ব্যান্ডের সাপেক্ষে। হোলগুলোকে আমরা সবসময় হিসাব করবো ভ্যালেন্স ব্যান্ডের সাপেক্ষে। তো ভ্যালেন্স ব্যান্ডের সাপেক্ষে আমরা যদি হিসাব করি, ভ্যালেন্স ব্যান্ডে আমরা এনসির জায়গায় এনভি লিখলাম, খুবই ভালো কথা। আর আমরা ভ্যালেন্স ব্যান্ডে হোলের কনসেন্ট্রেশন বের করব। এখন আমরা ভ্যালেন্স ব্যান্ডে হোলের কনসেন্ট্রেশন কিভাবে বের করব? আমরা যে ফার্মির ইকুয়েশন যেটা জানি, ফার্মির ডিস্ট্রিবিউশন থেকে আমরা যেটা জানি যে এটা হলো কি ইলেকট্রন কতটুকু আছে, ইলেকট্রন থাকার প্রবাবিলিটি হলে কি প্রকাশ করে হলে কি এফই। এটা হলে কি আমরা ফার্মির ইকুয়েশন থেকে এতদিন পড়ে আসছি যে এফই দ্বারা আমরা বুঝি যে ওই লেভেলে না, মানে কোন লেভেলে 50% ইলেকট্রন থাকবে। এটা আমরা হলে গিয়ে ফার্মির এই সূত্র দিয়ে বের করতে পারি, বা এটা দিয়ে আমরা বেসিক্যালি বের করতে পারি যে যতগুলো স্টেট আছে এর মধ্যে কতগুলো ইলেকট্রন দ্বারা ফিল্ড, এটা আমরা বের করতে পারি। এখন এই ইকুয়েশনটা দিয়ে আমি যদি আপনাকে বলি যে কতগুলো হোল থাকার সম্ভাবনা আছে, হোল থাকার সম্ভাবনা কতটুকু, এটা যদি আমি বের করতে বলি, তখন আমরা কি করব? তখন এখানে যেটা করছে দেখেন, সিম্পলি আমরা যেটা করব যে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি যদি এফই হয়, তাহলে ইলেকট্রন না থাকার প্রবাবিলিটি কত? ইলেকট্রন থাকার প্রবাবিলিটি মনে করেন 25%। কোনো একটা জায়গাতে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি 25%, তাহলে ইলেকট্রন না থাকার প্রবাবিলিটি কত? 75%। 75%। মানে এটা কি করলেন, 100 থেকে বিয়োগ করে দিলেন, তাই না? তো কোনো জায়গায় ইলেকট্রন থাকার প্রবাবিলিটি যদি এফই হয়, তাহলে ইলেকট্রন না থাকার প্রবাবিলিটি হলো 1 - এফই, তাই না? এখানে দেখেন হোলের জন্য কিন্তু এটাই করছে, কারণ ইলেকট্রন না থাকা মানেই ওই জায়গায় হোল আছে। সো ইলেকট্রন থাকার প্রবাবিলিটি যদি এফইভি হয়, মানে ভ্যালেন্স ব্যান্ডে যদি এফইভি হয়, তাহলে ইলেকট্রন না থাকার প্রবাবিলিটি বা হোল থাকার প্রবাবিলিটি হলো 1 - এফই। কারো কি কোনো কোশ্চেন আছে? মানে আমরা যেটা করলাম যে এফই দ্বারা আমরা প্রকাশ করি যে কয়টা স্টেট ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, 1 - এফই দ্বারা আমরা প্রকাশ করি কতগুলো স্টেট ইলেকট্রন নাই, ইলেকট্রন থাকার কথা কিন্তু ইলেকট্রন নাই। তো ওই জায়গাগুলোতে অবশ্যই হোল থাকবে, যে জায়গায় ইলেকট্রন থাকার কথা, যে জায়গায় ইলেকট্রন নাই সেই জায়গায় ইলেকট্রন নাই, তাহলে অবশ্যই ওই জায়গায় হোল থাকবে। তাহলে এটা দিয়ে আমরা হোলের কনসেন্ট্রেশন বের করতে পারি। তো সিমিলারলি আমরা এই ইকুয়েশনটাকে এখন একটু মডিফাই করে নিব। কিভাবে মডিফাই করব?
আমরা যদি এফ এর ইকুয়েশনটা লিখি যে 1 প্লাস ই টু দি পাওয়ার ইভি মাইনাস ইএফ বাই কেটি, আমরা ধরে নিব যে এই সংখ্যাটা অনেক বড় 1 এর থেকে, এই জন্য আমরা 1 কে গণায় ধরলাম না। তো 1 কে গণায় না ধরলে আমাদের ফার্স্টে আসবে হলে কি ই টু দি পাওয়ার মাইনাস সামথিং একটা, ঠিক আছে, আমি আর লিখলাম না। এখান থেকে এই জায়গাটাতে কেমনে আসলো, এখান থেকে এই জায়গাটাতে কিভাবে আসলো, কেউ কি বলতে পারবেন কিভাবে আসলো? এখানে কিন্তু একটা 1 মাইনাস আছে। এখানে করছে কি দেখেন, এখানে একটা চালাকি করছে। চালাকিটা কি করছে, এই যে 1টা আছে না, এই 1টাকে ধরে নিছে ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইভি মাইনাস ইএফ বাই কেটি। এখন যদি আপনি এই টোটাল জিনিসটা যদি হিসাব করেন, হিসাব করলে দেখবেন যে এটা আসবে। স্যার এখানে স্যার 1/1 প্লাস ই টু দি পাওয়ার সামথিং এটা আছে। সো স্যার এখানে এই পাঁচটাকে যদি আমরা উপরে 1 দিয়ে নিচের দুইটাকে যদি আমরা ডিভাইড করে আলাদা আলাদা লিখি, তাহলে কিন্তু 1 মাইনাস 1/1 আসে, যে 1/1 মানে হচ্ছে 1, তো 1 মাইনাস 1 1 কাটা যাবে, আবার ই টু দি পাওয়ার সামথিং যেটা থাকবে এটা উপরে আসে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং হয়ে যায়। এইভাবে কি হ্যাঁ, এভাবে এটা কি হবে? এভাবে হবে হয়তো না তো। স্যার হয়তো স্যার হবে আরে না স্যার, বাবা, এটা তো নরমালি করতে হবে। না হলে 1 কোথায় গেছে স্যার? মরে গেলাম আমি শব্দে। মানে আপনি যেটা বলছেন, আপনি বলছেন যে 1/1 প্লাস 1 বাই, এটা বলছেন আমি যেটা লিখতেছি, জি স্যার। এটা করলে কি হয় কখনো? আপনি দেখেন তো এই দুটাকে যদি যোগ করেন আপনি কি এই জিনিসটা ফেরত পাবেন? মনোযোগ দিয়ে করেন, মনোযোগ দিয়ে করে দেখেন তো এটা হয় নাকি। স্যার হয়তো কেমনে হয় বলেন তো, কেমনে হয়? স্যার 1/1 করলে 1 আসবে, আর সেটা হচ্ছে +1 আর -1 না না না, আমি সেটা বলি নাই, আমি বলছি আপনার মাইকটা বন্ধ করেন, আপনার ওখান থেকে এক্সেসিভ শব্দ আসতেছে। আপনি মাইকটা বন্ধ রাখেন, আপনি চ্যাটে লিখেন একটু, এরপরে আমার কান ব্যথা হয়ে যেতেছে একদম। মানে আমি বলতেছি যে আপনি বলতেছেন যে এই জিনিসটাকে ভেঙে এটা লেখা যায়। না স্যার তা হয় না, যদি স্যার উপরে থাকতো এটা তাহলে হইতো হ্যাঁ স্যার। তাহলে হয়তো, তাই না? নিচে থাকলে তো এটা হয় না এভাবে। এভাবে যদি আপনি করেন তাহলে কি হবে, নিচে আসবে শুধু ই টু দি পাওয়ার কিছু একটা, আর উপরে একটা ই টু দি পাওয়ার চলে আসবে না? এটাই তো যোগ যোগ বিয়োগের নিয়ম তো এটাই, তাই না? হবে না, এইভাবে হবে না, যেভাবে আপনি বলতেছেন ওইভাবে হয় না এই জিনিসটা। এখানে যেটা করছে ফার্স্টে এই ওয়ানটাকে নেগলেক্ট করছে ওরা। এই ওয়ানটাকে নেগলেক্ট করে আপনার পাইছে হলো কি ই টু দি পাওয়ার মাইনাস ইভি মাইনাস ইএফ ডিভাইডেড বাই কেটি। আর এখানে যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে ধরে নিয়েছে হলো কি ই টু দি পাওয়ার 0। তাহলে আপনি যদি হিসাব করেন এখন, তাহলে আপনার ওখান থেকে আপনার যেটা হবে যে ই টু দি পাওয়ার 0 এক সাইডে হলে কি ই টু দি পাওয়ার 0, আরেক দিকে হলে কি মাইনাস ই টু দি পাওয়ার সামথিং। তাহলে আমরা এখানে ই কমন নিয়ে পুরো জিনিসটা হিসাব করতে পারি না? আমার মনে হয় খুব সম্ভবত এইভাবে করছে। তাহলে স্যার ওই ওয়ানটা স্যার কোথায় গেল স্যার? উপরে 1 কোথায় যাবে স্যার? উপরের আচ্ছা ওয়ান, এই ওয়ানটা কোথায় যাবে? স্যার 1 ঠিক আছে, কিন্তু নিচে স্যার ওটা 1টা তো কোথায় গেছে? ইনভার্স হচ্ছে, কিন্তু স্যার নিচের যে ওয়ানটা স্যার ওইটা নিচের কোথায়? ওয়ানটাকে যে একটু আগে বললাম না যে আপনার কেটির মান খুব ছোট, কেটির মান হলো কি 26 মিলি ইলেকট্রন ভোল্ট। তো এটাকে যদি আপনি ই টু দি পাওয়ার মানে উপরের ভ্যালুটাকে যদি আপনি কেটি দিয়ে ভাগ করেন তাহলে এখানে 1000-এর মতো কিছু একটা আসবে। ই টু দি পাওয়ার 1000 মানে হলো কি অনেক বড় একটা ভ্যালু। সো আপনি অনেক বড় একটা ভ্যালুকে যদি ই টু দি পাওয়ার দিয়ে ই টু দি পাওয়ার করেন তাহলে ওই ভ্যালুটা 1 এর থেকে অনেক বড় আসবে, তাই না? তো তখন আমরা ধরতে পারি যে এই ভ্যালুটার সঙ্গে 1 যোগ করা যেই কথা, 1 না যোগ করা একই কথা। এইভাবেই তো আমরা যে এটা যদি না বুঝেন তাহলে গত ইকুয়েশনটা কেমনে বুঝলেন? এখানেও স্যার একই খুবই জিনিস করছে না? কমপ্লিকেটেড। এখানেও এই জিনিসটা করছে না, দেখেন এখানেও কিন্তু 1টাকে গণে নেই, দেখছেন 1টাকে যে কাউন্ট করে নেই, 1টাকে কাউন্ট না করে জাস্ট পুরো জিনিসটার উল্টাই দিছি ই টু দি পাওয়ার মাইনাস। এখানে দেখেন এটা লজিকটা লিখছে, সিন্স কেটি এট রুম টেম্পারেচার ইজ অনলি 0.026 ইলেকট্রন ভোল্ট, দিস ইজ জেনারেলি এ গুড অ্যাপ্রক্সিমেশন। মানে এই 1টাকে যে আমরা গণায় ধরলাম না, এটা মোটামুটি একটা গুড অ্যাপ্রক্সিমেশন, এটা করলে কোনো সমস্যা নেই। তো এখানে এরকম অ্যাপ্রক্সিমেশন করে দেখা গেছে যে এই টোটাল জিনিসটার মানে যেই কথা এটার মানেও একই কথা, কিছু যায় আসে না। এটা লিখলেও যেই ভ্যালু আসে এটা পুরোটা যদি সলভ করেন মোটামুটি একই ভ্যালুই আসবে। তবে আপনাদের কারো যদি ইচ্ছা থাকে আপনারা পুরোটা করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট যেটা করবেন যে এফইবির জায়গায় মানে এই জায়গাটাতে এই টোটাল জিনিসটা বসাই দিবেন।
আপনারা যদি এটা দিয়ে হিসাব করতে চান আমি শিওর যে আপনার একই রকমই ভ্যালু আসবে। কিন্তু এই জিনিসটাকে সিম্পলিফাই কেন করা হয়েছে? পরবর্তীতে আরও ডেরিভেশন করতে এই সিম্পলিফিকেশনটা আমাদের কাজে লাগবে। কারণ এত বড় একটা ইকুয়েশন যদি এটার ভিতরে থাকতো পুরো জিনিসটার হিসাব নিকাশ অনেক কঠিন হয়ে যেত। এইজন্য এই জিনিসটাকে এরকম সিম্পলিফিকেশন করা হয়েছে। আপনাদের যদি ইচ্ছা না করে সিম্পলিফিকেশন কোনো সমস্যা নেই। তো এখানে আমরা যখন এনভি অ্যাপ্রক্সিমেশন করব, এনভি অ্যাপ্রক্সিমেশন করার সময় আমরা ওই একই ইকুয়েশন ইউজ করব, জাস্ট ইলেকট্রনের ইফেক্টিভ ম্যাসের জায়গায় আমরা হোলের ইফেক্টিভ ম্যাস ইউজ করব। মানে ওই জায়গায় ছিল এমএন, এমএন এর জায়গায় আমরা এখানে এমপি ইউজ করব। তো এখন খুব ভালো কথা, আমরা অনেকগুলো ইকুয়েশন পেয়ে গেলাম, কিন্তু এত ইকুয়েশন দিয়ে আমার লাভ কি? এত ইকুয়েশন দিয়ে আমরা কি লাভ হইলো আসলে? এখন আমরা যদি এক্সট্রিনসিক একটা সেমিকন্ডাক্টরের জন্য এই যে আপনি পাইলেন, ইলেকট্রনের সংখ্যা পাইলেন বা হোলের সংখ্যা পাইলেন, এগুলোর সম্পর্কটাকে আমরা এইভাবে দেখাইতে পারি, এন নট পি নট সমান সমান এন আই স্কোয়ার। যেই পরিমাণ আপনার ইলেকট্রন থাকবে ঠিক সেই পরিমাণে আপনার হোল থাকবে, এবং দুইটার গুণকে আমরা এনআই স্কোয়ার আকারে দেখাইতে পারবো যে কোনো একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। একটু আগে তো আমরা দেখছিলাম যে এন পি সমান সমান পি সমান সমান এনআই। তো আমরা এনকে যদি পি দ্বারা গুণ করে দিই আমরা পাবো হলে গিয়ে এনআই স্কোয়ার। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের যেই ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন ইএইচপি ইলেকট্রন হোল পেয়ারের, সেটার গুণফলের সমানই পাবো হলে গিয়ে আমরা এন নট আর পি নটের সংখ্যা। কিন্তু এই জিনিসটা যদি আপনার ইন্ট্রিনসিক না হয়ে যদি এক্সট্রিনসিক হইতো, এই জিনিসটা মনে করি ইন্ট্রিনসিক নাই, এটা তো ইন্ট্রিনসিকের ক্ষেত্রে, কিন্তু জিনিসটা আর ইন্ট্রিনসিক নাই, এক্সট্রিনসিক হয়ে গেছে, মানে আমি এটার মধ্যে ডোপেন্ট অ্যাড করছি। সেই ক্ষেত্রে আপনারা কি ধারণা করতে পারেন যে এই সম্পর্কটি কি এরকম থাকবে নাকি চেঞ্জ হবে? এই সম্পর্কটা একই থাকবে। আপনি যখন কোনো ডোপেন্ট অ্যাড করবেন তখন এই সম্পর্কটা একই রকমই থাকবে, কিন্তু সমস্যাটা যেটা হবে যে মনে করেন এন টাইপ ডোপিং অ্যাড করলেন, এন টাইপ ডোপিং অ্যাড করলে এন নোটটা অনেক বড় হয়ে যাবে পি নোটের তুলনায়, এন নোটটা পি নোটের তুলনায় অনেক বড় হয়ে যাবে, কিন্তু দুইটাকে যখন গুণ করবেন তখন আপনি এনআই স্কোয়ারই পাবেন। আবার সিমিলারলি আপনি যদি পি টাইপ ডোপেন্ট দিয়ে ডোপিং করেন, পি নটটা এন নটের তুলনায় অনেক বড় হয়ে যাবে, কিন্তু দুইটার গুণফল ঠিকই আপনার এনআই স্কোয়ার হবে। সো এখানে জাস্ট এই আমরা একটু আগে যে ইকুয়েশনটা ডিরাইভ করলাম ওই ইকুয়েশনটার এনআই এর সাপেক্ষে একটা মডিফিকেশন দেওয়া হয়েছে, যে এন নট সমান সমান এনআই ই টু দি পাওয়ার ইএফ মাইনাস ইআই ডিভাইডেড বাই কেটি, আর এখানে পি নট সমান সমান এনআই ই টু দি পাওয়ার ইআই মাইনাস ইএফ ডিভাইডেড বাই কেটি। তো এই ইকুয়েশনটা আমরা পরবর্তীতে যত অঙ্ক করব সব অঙ্কতে আমরা এন নট পি নট বের করার সময় এরকম এনআই জেনারেলি ইউজ করবো, যতক্ষণ না আপনাকে পরীক্ষাতে এনসির ভ্যালু দেওয়া থাকতেছে। আপনার অ্যাসাইনমেন্টে যদি এনসির ভ্যালু দেওয়া থাকে তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনাকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। কিন্তু আপনার যদি এনসির ভ্যালু না দেওয়া থাকে, এনআই এর ভ্যালু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনি এই ইকুয়েশনটা ইউজ করবেন। এই ইকুয়েশনটা ইউজ করলে আপনি এন নট পি নটের ভ্যালু বের করতে পারবেন। তো এটা একটা অঙ্ক আমরা দেখি যে কি টাইপের অঙ্ক আমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারি। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখেন যে একটা সিলিকনের স্যাম্পল আপনাকে দেওয়া আছে, মানে এক খণ্ড সিলিকন দেওয়া আছে, এবং এটার মধ্যে 10⁻17 সংখ্যক আর্সেনিক অ্যাটম ইন্ট্রোডিউস করা হয়েছে। প্রতি সেন্টিমিটার কিউবে 10⁻17 সংখ্যক আর্সেনিক অ্যাটম ইন্ট্রোডিউস করা হয়েছে। হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম হোল কনসেন্ট্রেশন পি নট অ্যাট 300 কেলভিন? রুম টেম্পারেচারে আপনার হোলের কনসেন্ট্রেশন বের করতে বলছে। পরে কোশ্চেন করছে ওয়্যার ইজ ইএফ রিলেটিভ টু ইআই, মানে ইন্ট্রিনসিক এনার্জি লেভেল থেকে ইএফ এর পার্থক্য কতটুকু, ফার্মি লেভেলের পার্থক্য কতটুকু। তো আমরা এই অঙ্কটাকে ধাপে ধাপে যাই, প্রথম আস্তে আস্তে ধাপে যাই। তো সিলিকন স্যাম্পল আমার প্রথমে ছিল ইন্ট্রিনসিক, আমি এটার মধ্যে আর্সেনিক অ্যাড করলাম, এবং অ্যাড করার কনসেন্ট্রেশন হলে গিয়ে 10⁻17 অ্যাটম পার সেন্টিমিটার কিউব। এটা এখন কি টাইপ সেমিকন্ডাক্টর হইলো বলেন তো? আর্সেনিক অ্যাড করার পরে এটা কি টাইপের সেমিকন্ডাক্টর হইলো? এটা ফার্স্টে আমাদেরকে জানতে হবে, এটা যদি না জানি তাহলে আমাদের অঙ্ক করতে ঝামেলা হবে। আর্সেনিকের যোজনী কত? স্যার
স্যার সঠিক। স্যার 5 না? 5 সবসময় মানে কমনগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? যেমন আর্সেনিক, ফসফরাস, অ্যান্টিমনি, পঞ্চযোজী, এবং এই তিনটা খুবই কমন। আর ত্রিযোজীর মধ্যে গ্যালিয়াম আর হলো গিয়ে আপনার ওই বোরন ব্রন। খুব কমন, ঠিক আছে? এগুলো মনে রাখবেন, পরীক্ষার সময় বা অ্যাসাইনমেন্টের সময় হেল্প করবে। স্যার সবই আর্সেনিক মুখস্থ ছিল স্যার, আমি একটু ভুলে গেছি। ওকে মনে স্যার। রাখার জন্যই তো আবার কোর্স করতেছেন। আর্সেনিক তাহলে স্যার পঞ্চযোজী। একবার ঝালাই করলে মনে পড়বে। হ্যাঁ, আর্সেনিক যদি পঞ্চযোজী হয় তাহলে ম্যাটেরিয়ালটা আমার হবে এন টাইপ। এন টাইপ ম্যাটেরিয়াল হবে এটা, তাই না? তো এন টাইপ ম্যাটেরিয়াল যদি হয়, তো এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা কি পড়লাম? যে এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনার ইলেকট্রনের সংখ্যা বা ডোনর, যারা ডোনরের সংখ্যা আপনার ইন্ট্রিনসিক লেভেলের থেকে অনেক, অনেক হাই হবে। মানে আমরা একটু আগে যে সম্পর্ক দেখলাম যে এন নট একটা, এটা হলো পি নট। তো আমরা এন টাইপের ক্ষেত্রে এন নটটা আপনার পি নটের থেকে অনেক বড় হবে। সো আমরা যে আগে ধরছিলাম যে এন সমান সমান পি সমান সমান এনআই, এটার সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখব যে এই যে নতুন যে এনটা হইলো, এই এন নটটা আপনার ইন্ডিভিজুয়াল এনআই এর থেকে অনেক বড়। কারণ যেহেতু আমরা শুরুতে ধরে নিয়েছিলাম এই তিনটা সমান ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, কিন্তু যখন আমরা এক্সট্রিনসিক করছি মানে এক্সট্রা ডোনর আমরা অ্যাড করছি, তখন এক্সট্রা ডোনরটার কারণে আপনার টোটাল ইলেকট্রনের সংখ্যা ইন্ট্রিনসিক লেভেলের থেকে অনেক বেশি হয়ে যাবে। তো এইখানে এই জিনিসটা লেখা হয়েছে যে যেহেতু আপনি এটা অনেক সংখ্যক ডোনর অ্যাটম দিয়ে ডোপিং করছেন, তো এই জন্য আমরা ধরে নিতে পারি যে ডোনরের সংখ্যা ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের থেকে অনেক বেশি। এবং আপনার এই আমাদের যে টোটাল ক্যারিয়ার আছে, আপনার তাপমাত্রার কারণে হোক আর ডোপিংয়ের কারণে হোক, যেই টোটাল ক্যারিয়ার আছে সেটার মধ্যে তাপমাত্রার কারণে যে ইলেকট্রনগুলো তৈরি হইতেছে সেটা খুবই নেগলিজিবল, এবং বেশিরভাগ ইলেকট্রনই আসতেছে হলে কি আপনার ডোনর থেকে, আর্সেনিক থেকে। সো আমরা ধরে নিব যে এন নট সমান সমান এনডি, জিনিসটা আমরা ধরে নিব। এই দুটো জিনিস ধরে নিব, ধরে নেওয়ার পরে আমরা এখন পি নট হিসাব করব। পি নট হিসাব করার জন্য আমাদের সিম্পলি ওই ইকুয়েশনটা লাগবে যে এন নট পি নট সমান সমান এনআই স্কোয়ার, এই কোয়েশনটা লাগবে। তো এটার মধ্যে আপনাদের পরীক্ষার সময় এনআইটা বলে দেওয়া থাকবে, বা এনআইটা যদি বলে না দেওয়া থাকে আপনাকে একটা চার্ট দেওয়া থাকবে, সেই চার্ট থেকে আপনাকে এনআইটা বের করে নিতে হবে। চার্টটা থাকবে এরকম যে এক সাইডে হলে গিয়ে আপনার টেম্পারেচার, আরেক সাইডে হলে গিয়ে আপনার এনআই। তো এখানে আপনার একটা প্লট দেওয়া থাকবে, মনে করেন এরকম একটা প্লট দেওয়া থাকবে। তো এখান থেকে আপনার টেম্পারেচারের বরাবরই এনআইটা আপনাকে বের করে নিতে হবে, বা পরীক্ষাতে ডাইরেক্ট বলে দেওয়া থাকবে যে অ্যাট 300 কেলভিন এনআই সমান সমান এত। তো এনআইটা আপনি বের করলেন, এনআইটা বের করার পরে এখানে এনআই এর মানটা বসাইলেন। তো এনআইটা এখানে দেখা যেতেছে 10⁻10 ছিল হলে কি এনআই। তো এটাকে স্কোয়ার করে দিলেন, স্কোয়ার করে দিলে আপনি পাইলেন হলে 10⁻20। আর নিচে এন নট আপনার তো দেওয়াই আছে, যে আমরা ধরে নিছি যে এন নট সমান সমান এনডি, বা ডোনারের কনসেন্ট্রেশনই হলে কি আপনার টোটাল চার্জ, ইলেকট্রনের চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন। সো এই ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম, বসাই দিয়ে আমি হোলটা পেলাম হলে কি এত। তো এখানে আপনি এখন অবজার্ভ করেন, অবজার্ভ করে দেখেন যে আমার ডোনরের কনসেন্ট্রেশন হলে গিয়ে এইটা, বা ইলেকট্রন যতগুলো ফ্রি ইলেকট্রন আছে সেটার সংখ্যা হলে গিয়ে অলমোস্ট এইটা। সেটার তুলনায় হোলের সংখ্যা কিন্তু খুবই ছোট। এই জিনিসটা নিশ্চয়ই আপনারা দেখতে পারতেছেন, যেখানে হোলের সংখ্যা খুবই ছোট। মানে একটা এন টাইপ ম্যাটেরিয়াল আপনার বিয়ারলি হোল থাকবে, বেশিরভাগ ক্যারিয়ারই থাকবে হলে গিয়ে ফ্রি ইলেকট্রন। বুঝতে পারছেন? সো আমরা যদি না বুঝতাম, শুরুতে যদি আমরা না বুঝতাম যে এটা কি এন টাইপ ম্যাটেরিয়াল নাকি পি টাইপ ম্যাটেরিয়াল, তাহলে কিন্তু আমরা এই অ্যাজাম্পশনগুলোও করতে পারতাম না, আমরা কিন্তু হিসাবটাও মিলাইতে পারতাম না। আপনি যদি এই জিনিসটাকে ধরতেন যে এটা পি টাইপ, এখন মনে করেন আমি আপনাদের সঙ্গে ট্রিক করলাম একটা, কি ট্রিক করলাম যে আমি এখানে আর্সেনিকের জায়গায় পরীক্ষায় বলে দিলাম বোরন, দিয়ে আমি একই কোশ্চেনই করলাম, একদম এক্স্যাক্টলি একই কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম হোল কনসেন্ট্রেশন পি নট অ্যাট 300 কেলভিন, আপনাদের উত্তর কি হইতো? স্যার যোজনী 5 আর এটার যোজনী 3। কি বলতেছেন আপনি? হ্যাঁ, এটার যোজনী 3, তার মানে ম্যাটেরিয়ালটা পি টাইপ, তাই না? জি আমার স্যার। সেমিকন্ডাক্টরটা পি টাইপ, তাহলে এখন উত্তর কি হবে আপনার? আপনাকে আমি পি নট বের করতে বলছি, মানে হোলের কনসেন্ট্রেশন বের করতে বলছি। দেখি এটা কে পারবেন। একটু বেশি হওয়ার কথা স্যার, কত হবে? একটু বেশি হবে স্যার। কিসের থেকে? স্যার ওই যে আপনার এনডি থেকে। না না না, আপনার চিন্তাটা ঠিক হইতেছে না, ঠিক মতো চিন্তা করেন। পি নট মানে কি? আপনার এটার আগে উত্তর দেন আমাকে, পি নট মানে কি? এখানে লেখাই তো আছে পি নট মানে কি, হোল হোল কনসেন্ট্রেশন।
বোরনের যোজনী কত? 3। 3 স্যার। 3 এখন আমি 10^17 যদি বোরন দিই তাহলে ওই ম্যাটেরিয়ালের মধ্যে কয়টা হোল আছে? 17 আর 3। স্যার 10^7 হবে স্যার। এক্স্যাক্টলি। আপনার নাম কি? যে স্যার বললেন বুঝি 10^17? নাই। আপনার নাম কি যে বললেন 10^17? সাইফুদ্দিন স্যার। সাইফুদ্দিন। আপনি A+ পাবেন মনে হচ্ছে নাকি? লিখে রাখলাম। স্যার ভুল বলছি? না না, ঠিক বলছেন আপনি। কারণ 10^17 যদি আমার বোরন হয় অবশ্যই জি আমার স্যার। হোল আছে 10^17ই, তাই না? কারণ তখন আমরা কি ধরে নিব? তখন আমরা ধরে নিব এটা হলো কি অ্যাকসেপ্টর। আমরা ধরে নিব যে অ্যাকসেপ্টরটাই সমান সমান পি নট। এখানে যেরকম আমরা ধরছি যে ডোনটটাই সমান সমান এন নট, তখন আমরা কি ধরবো? যে অ্যাকসেপ্টর সমান সমান পি নট। তো আমার অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন যদি হয় 10^17, তাহলে আমার পি নট হবে 10^17। আমার কি অঙ্ক করার কোনো দরকার আছে? সবাই কি আমার কথাটা বুঝতে পারছেন? বুঝি নাই সাইফুদ স্যার, আরেকবার বলেন স্যার। মানে এই যে এখানে আমরা ধরে নিলাম যে এন নট সমান সমান এন ডি, মানে যতগুলো আর্সেনিক আপনি অ্যাড করতেছেন অতগুলোই তো ফ্রি ইলেকট্রন থাকবে জিনিসটার মধ্যে। কারণ টেম্পারেচারের কারণে যে ফ্রি ইলেকট্রন তৈরি হয় সেটা খুবই নগণ্য। আপনার ডোপেন্টের তুলনায় টেম্পারেচারের কারণে যে ইলেকট্রনগুলো তৈরি হয় সেগুলো খুবই কম। সো আমরা অ্যাজিউম করে নিতে পারি যে যতগুলো আর্সেনিক আমরা অ্যাড করছি অতগুলোই ফ্রি ইলেকট্রন আমার আছে। এই জন্য আমি ধরে নিতেছি না যে এন নট সমান সমান এন ডি। পরবর্তীতে দেখেন আমরা কিন্তু এন নটের জায়গায় আর্সেনিকের কনসেন্ট্রেশনই ইউজ করতেছি। খেয়াল করছেন? জি স্যার। তার মানে কি আমরা ধরে নিচ্ছি যে যতগুলো আর্সেনিক অতগুলো ইলেকট্রন, এর বেশি আমার জানার দরকার নেই। সো আমি যদি এখানে আর্সেনিকের জায়গায় যদি বোরন বলতাম তাহলে কি আমার আর অঙ্ক করারই কোনো দরকার থাকতো না, কারণ যেই পরিমাণ বোরন এই পরিমাণই হোল। যেই তাহলে পরিমাণ স্যার পি নটটা হইতো স্যার। পি নট হতে ওইটা আমার অঙ্ক করার এর কোনো দরকার নেই। অনেকে হয়তো অঙ্ক করে উড়াই ফেলাইতো, সময় নষ্ট করতো অনেক, কিন্তু অ্যাকচুয়ালি আপনার অঙ্ক করারই কোনো দরকার নেই। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। সো এরকম ট্রিকি অঙ্ক থাকতে পারে আপনাদের অ্যাসাইনমেন্টে। তো আপনাদের এখন যদি এই ইএফ আর ইআই এর মধ্যে আমাদের যদি পার্থক্যটা জানতে হয়, মানে আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে কি, আমি যদি ছবি এঁকে আপনাকে দেখাই যে আমরা দেখছি যে এখানে 2টা ব্যান্ড থাকে আমাদের। একটা থাকে হলো কন্ডাকশন ব্যান্ড ইসি, আর একটা থাকে হলো ভ্যালেন্স ব্যান্ড ইভি। ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইএফটা থাকে ঠিক মাঝ বরাবর, যেটাতে ডোপিং অ্যাড করা হয় না, ওইটাকে আমরা বলি কি ইআই, ইন্ট্রিনসিক লেভেল। এখন আমরা যেই মুহূর্তে ডোপিং অ্যাড করলাম ওই মুহূর্তে কিন্তু আমার ইএফটা উপরে উঠে গেল, ইএফটা কন্ডাকশন ব্যান্ডের উপরে উঠে গেল, কাছে চলে গেল। এটাকে আমরা বলতেছিল কি ওই ম্যাটেরিয়ালটার ইএফ মনে করেন। তাহলে এই যে ইএফ আর ইআই এর মধ্যে এনার্জি গ্যাপ কত, এটা আপনার কাছে জানতে চাইছে। এটা শুনে মনে হইতেছে অনেক কঠিন, আসলে অনেক সহজ। কিভাবে করছে দেখেন, এই কোয়েশনটা ইউজ করছে, এই কোয়েশনটা ইউজ করছে। এই কোয়েশনটা কিভাবে ইউজ করছে আমি আপনাকে একটু বুঝাই বলি। যে দেখেন এখানে এন নট আছে, এন আই আছে, ই টু দি পাওয়ার ইএফ মাইনাস ইআই আছে। সব কিছু কিন্তু আমরা জানি, আমরা এন নট জানি, এন আই জানি, কে জানি, টি জানি, শুধু জানি নাকি ইএফ মাইনাস ইআই। এটাই তো আমাকে বের করতে বলছে, তাই না? এটাই কিন্তু আমাকে বের করতে বলছে। তাহলে এটা আমি কেমনে বের করবো? আমি ফার্স্টে এন আইটাকে এই সাইডে নিয়ে যাই। এন আইটাকে এই সাইডে নিয়ে গেলে আমি পাইলাম হলে কি এন নট বাই এন আই, আর এই সাইডে পাইলাম হলে কি এইটা, এই জিনিসটা পেলাম। এখন আমি এটাকে লন করলাম, এই টোটাল জিনিসটাকে লন করলাম। টোটাল জিনিসটাকে লন করলে কি হবে বলেন তো? স্যার ওই পাশে এই চলে যাবে। ওই পাশের ই চলে যাবে, এক্স্যাক্টলি। ওই পাশের ই যদি চলে যায় তাহলে থাকবে আমার শুধু ইএফ মাইনাস ইআই, তাই না? এটাই তো আমার পরীক্ষাতে বের করতে বলছে অঙ্কতে। আর জি কেটিটাকে স্যার। আমরা এই সাইডে নিয়ে আসি, কেটিটাকে এই সাইডে নিয়ে আসি। হয়ে গেল না? তাহলে ইএফ মাইনাস ইআইটা বের করে ফেললাম না আমরা। দেখেন এখানে এই জিনিসটাই করছে, এটা করে সহজে ইলেকট্রন ভোল্ট আকারে বের করে দিছে। এখন আমি যদি এটা যদি এন টাইপের জায়গায় না হয়ে যদি এটা পি টাইপ হইতো, পি টাইপ হলে আপনারা কি বের করতেন? আপনারা ইআই মাইনাস ইএফ বের করতেন। এই যে দেখছেন ইআই মাইনাস ইএফ বের করতেন, কারণ আমার ইএফটা তো তখন ইআই এর নিচে চলে গেছে। পি টাইপ ম্যাটেরিয়াল মানে আমার ফার্মি লেভেলটা এখন ভ্যালেন্স ব্যান্ডের কাছে চলে গেছে। সো তখন আমরা উল্টাটা বের করতাম, ইআই মাইনাস ইএফ। সেটাও বের করতে পারতেন, কারণ আপনি পি নট জানেন, এনআই জানেন, বের করতে পারবেন না কেন? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আজকের লাস্ট টপিক যেটা, সেটা হলো গিয়ে আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্ট পড়বো, যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে ক্যারিয়ারগুলোর সংখ্যা টেম্পারেচারের সঙ্গে কিভাবে ডিপেন্ডেন্ট। তো
তো টেম্পারেচার সঙ্গে বোঝানোর জন্য এখানে একটা ইকুয়েশন ইউজ করছে, মানে জাস্ট যেটা করছে কি যে এনসি এবং এনভিকে গুণ করে দিছে। সো এনসি আর এনভির যে ইকুয়েশনটা ছিল ওই দুটাকে যদি আপনারা গুণ করে দেন তাহলে আপনারা এই জিনিসটা পাবেন। আর যেটা করছে যে ওই দুইটার যে ইআই মাইনাস ইএফটা ছিল দুটাকে যোগ বিয়োগ করে এই ইকুয়েশনটা পাইছে। তো এই ইকুয়েশনটা আমাদের পুরোটা বোঝার দরকার নেই কোথার থেকে আসছে, আমাদের যে মেইনলি যে জিনিসটা দেখতে হবে, আপনি যদি পুরো ইকুয়েশনটা অবজার্ভ করেন যে এই আমার ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে তাপমাত্রার কারণে আমার যেই ইলেকট্রনগুলো বা হোলগুলো তৈরি হইতেছে বা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হইতেছে সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে। তো আপনারা যদি দেখেন আপনারা দেখবেন যে এখানে কে কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, কোনো একটা নির্দিষ্ট ল্যাটিসের জন্য আপনার ইফেক্টিভ মাসগুলো কনস্ট্যান্ট, আপনার যে কোনো একটা ম্যাটেরিয়ালের জন্য ব্যান্ড গ্যাপ কনস্ট্যান্ট, সব কিছু কনস্ট্যান্ট, শুধু একমাত্র ভেরিয়েবল হলে কি আপনার টেম্পারেচার। তার মানে আমরা এখানে মোটামুটি আন্দাজে এই জিনিসটা এভাবে লিখতে পারি যে এনআই ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। এখান থেকে এই জিনিসটা লেখা যায় না? যায় স্যার। তার মানে এই কোশ্চেনটা থেকে আমরা বুঝতে পারতেছি যে তাপমাত্রার কারণে আমার যে ইএইচপি তৈরি হইতেছে বা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হইতেছে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে। এই জন্যই আমরা দেখি যে কোনো একটা সেমিকন্ডাক্টরকে আমরা যত অত্যধিক টেম্পারেচার অ্যাপ্লাই করি এটার উপরে তত বেশি এটার রেজিস্ট্যান্স কমে যায় বা কন্ডাক্টেন্স বেড়ে যায়। তো এই সম্পর্কটা এখানে এই প্লটটার মধ্যে দিয়ে দেখানো হয়েছে। তো আপনাদের যদি কখনো এনআই বের করার জন্য অঙ্ক করতে হয় তাহলে আমি যদি পরীক্ষাতে এনআই এর ইটা নাও দিয়ে থাকি, মনে করেন এই চার্টটা আপনাদেরকে দেই নেই আমি, তখন আপনারা করবেন কি সুন্দর এই বইয়ের মধ্যে এই ফিগারটাতে চলে যাবেন 317 ফিগার থেকে আপনারা এনআই এর মান বের করতে পারবেন। তো এখানে এনআই এর মানটা কিভাবে ভ্যারি করছে দেখেন, এখানে হলে গিয়ে 500 থেকে 250 পর্যন্ত হলে গিয়ে টেম্পারেচার, বুঝতে পারছেন? মানে এদিকে বাড়ছে, বাম দিকে বাড়ছে, একটু কনফিউজিং ছবিটা এখানে যেভাবে আঁকানো হয়েছে, একটু কনফিউজিং, মানে এখানে এদিক থেকে উল্টা পড়ছে। কারণটা কি? কারণ এখানে স্কেলটা হলে গিয়ে উল্টা, এখানে টি না 1/t 1000/t। আশা করি সবাই বুঝতে পারছেন। মানে এই সাইডের এক্স অ্যাক্সিসটা টি না, এক্স অ্যাক্সিসটা হলে কি 1/t। এই জন্যই মানে এই জিনিসটা দেখা যেতেছে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে কমতেছে, কিন্তু আসলে যেহেতু 1/t মানে তখন আমরা এই স্কেলটা দেখবো যে আমার এই সাইডে 250 এখানে 500। আমরা দেখবো যে যত আমাদের টেম্পারেচার বাড়তেছে তত আমার এনআই এর পরিমাণও কিন্তু বাড়তেছে, বুঝতে পারছেন সবাই? সো মনে করেন 300 কেলভিনে আমি আপনাকে গ্যালিয়ামের জন্য বের করতে বললাম, গ্যালিয়ামের জন্য এনআই কত, কারণ অঙ্ক করতে আমার এনআই অবশ্যই লাগবে। তো তখন আপনারা এই 300 দাগ টানবেন, দাগ টেনে এখানে যেখানে আসছে এখান থেকে আপনারা অ্যাপ্রক্সিমেশন করে নেবেন। তবে 300 কেলভিনে এই ছবিটার মধ্যে সবার ভ্যালুই দেওয়া আছে, সিলিকনের ক্ষেত্রেও দেওয়া আছে, জার্মানিয়ামের ক্ষেত্রেও দেওয়া আছে, গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রেও দেওয়া আছে। তো আশা করি সব অঙ্কই 300 কেলভিনে থাকবে, এখান থেকে আপনারা বের করে নিতে পারবেন। আর যদি 300 কেলভিনে না দেওয়া থাকে আমার মনে হয় সেই ক্ষেত্রে আপনার এনআই বা এনসি বা এনভির ভ্যালু দেওয়া থাকবে, পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা অঙ্ক করতে পারবেন আশা করি। সো আরেকটা ইন্টারেস্টিং ফিগার দেখেন এখানে, এই জায়গায় আপনার টেম্পারেচারের সঙ্গে আপনার ওই ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইলেকট্রনের সেটার একটা সম্পর্ক দেওয়া হয়েছে। এই সম্পর্কটা যদি আপনি দেখেন দেখবেন যে টেম্পারেচার যত আস্তে আস্তে কমতেছে, যত টেম্পারেচার আস্তে আস্তে কমতেছে তত আপনার ক্যারিয়ারের সংখ্যা কমতেছে, স্বাভাবিক, তত রেজিস্ট্যান্স বেড়ে যাবে। কিন্তু একটা মজার ব্যাপার কি দেখেন যে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল যেগুলোতে আপনি ডোপিং অ্যাড করেন নাই, যেমন মনে করেন পিওর জার্মানিয়াম বা পিওর সিলিকন, সেটার ক্ষেত্রে আপনার কিন্তু ফ্রি ইলেকট্রনের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে যত আপনার টেম্পারেচার কমতেছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। কিন্তু আপনি যেই মুহূর্তে ম্যাটেরিয়ালটাকে এক্সট্রিনসিক করে ফেলতেছেন বা এটার মধ্যে ডোপেন্ট অ্যাড করে দিচ্ছেন এক্সট্রা, সেটার ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার কোনো ডিপেন্ডেন্সি নেই, ফ্রি ইলেকট্রনের সঙ্গে টেম্পারেচারের কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নেই। সবাই কি বুঝতে পারছেন এই প্লটটা? স্যার এটা বুঝি নাই স্যার, মানে আপনি গ্রাফটা একটু যখন বোঝান ভালো করে। যেমন আপনি কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে ডোপেন্ট অ্যাড করলেন, তো ডোপেন্ট আপনি যখন অ্যাড করবেন তখন আপনার এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনার টেম্পারেচারের সঙ্গে কন্ডাক্টিভিটি তেমন একটা পরিবর্তন হবে না, কিন্তু আপনি যখন ডোপেন্ট অ্যাড করবেন না তখন কিন্তু এটার কন্ডাক্টিভিটি আপনার টেম্পারেচারের সঙ্গে ভ্যারি করবে। বুঝতে পারছেন আমার কথাটা? কারণ টেম্পারেচারের কারণে আপনার যে ইলেকট্রনটা তৈরি হচ্ছে সেটা সংখ্যা খুবই কম ডোপেন্টের তুলনায়। আমরা তো এতক্ষণ ধরে এটি আলোচনা করলাম আর কি। সো আশা করি এই পর্যন্তই আপনাদের সবগুলো অঙ্ক থাকবে। আমি চেষ্টা করব আপনাদের যে অঙ্কগুলো অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে এই রিলেটেড সলিউশন ক্লাসরুমে আপলোড করে দেওয়ার জন্য, যাতে আপনারা একটা রেফারেন্স পান অঙ্কগুলো করার জন্য, এবং আমি আশা করি যে আপনাদের অঙ্ক করতে তেমন একটা সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ক্লাসরুমে আপনারা পোস্ট করবেন নিজের অ্যাসাইনমেন্টে,
অথবা সিআর এর মাধ্যমে আমাকে জানাবেন যে সমস্যা হইছে। তখন ঠিক আছে সেক্ষেত্রে স্যার। আপনাদের সঙ্গে যদি আমার ডিসকাশন করা লাগে আমি দরকার হলে জুমে আলাদা সেশন করে আমরা ডিসকাস করব, কোনো প্রবলেম নাই। কিন্তু দয়া করে আপনারা, আমি যদি আপনাদেরকে কোনো একটা অঙ্কের রোল নম্বর চেঞ্জ করতে দেই, অবশ্যই আপনারা সেই অঙ্কে নিজেদের রোল নম্বর বসায় তারপর ওই অনুযায়ী হিসাব নিকাশ করবেন। ওই জায়গাতে আপনারা কপি পেস্ট করেন না, কারণ ওই জায়গায় যদি কপি পেস্ট করেন আসলে আমার তখন করার কিছুই থাকবে না। আপনারা সবাই কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন আজকের ক্লাসের? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে জি না স্যার, স্যার, আজকের ডিনাই দিতেছি স্যার। দিয়ে দেন।